বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে বৈঠক করছেন দেশগুলোর কূটনীতিকরা। আজ বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, ঢাকার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় দিল্লি। আর স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন জানান, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও গভীর করতে চায় তার দেশ। শারমিন নিরার রিপোর্ট। বিএনপি সরকারের 6 মাসে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন দফতরের মন্ত্রীদের সাথেও বৈঠক করেছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে গেলে সেই পথে এগিয়ে যাবে রাজনীতি। তার মতে পারস্পরিক নির্ভরশীল সম্পর্কই স্থায়ী সমাধানের পথ। ইন্টারডিপেন্ডেন্সি ইজ এ পার্মানেন্ট সলিউশন। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। তাহলে দুটোই ইম্পর্টেন্ট আছে। বাংলাদেশ ভারত ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পট পরিবর্তনের পরে দুই সরকারের তরফ থেকে বা দুই রাষ্ট্রের তরফে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাণিজ্যের পথে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাট ইভেন ডিফাইং দোজ রেস্ট্রিকশনস, গত বছর দুই দেশের মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। তার মানে ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাপিয়ে যায়। এদিন সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। পরে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ। এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। তার দাবি, নানা বিষয়ে সরকারের কাজে সন্তুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র। সৌজন্য সাক্ষাতের ফাঁকে। শারমিন নিরা, ৭১, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ প্রথম নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। তিনি আশা করেন দ্রুতই শান্তিপূর্ণ প্রত্যাবাসন শুরু হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। নূরনবী সরকারের প্রতিবেদন। 9 বছর হলো মিয়ানমারে গণহত্যার মুখে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গাদের এদেশে আসা। এরপর থেকে কক্সবাজারের শরণার্থী শিবিরে বাসকরাদের সংখ্যা 12 লাখের বেশি। দীর্ঘ সময়ে শুরু হয়নি প্রত্যাবাসন। এরপর মিয়ানমার বলছে তারা 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে। জবাবে বাংলাদেশ সরকার জানায়, সকল রোহিঙ্গাকে নিতেই হবে। এমন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনোসাইড সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হলো রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন চ্যালেঞ্জ নিয়ে এক সেমিনার। এতে অংশ নেন গবেষক ও কূটনীতিকরা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ ফার্স্ট নীতিতে প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের সমাধানে কাজ করছে সরকার। নতুন সরকারের নীতি হলো বাংলাদেশ প্রথম। বহুপক্ষীয় শান্তিপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুতই শুরু হবে বলে আশা করছি। মিয়ানমার বলছে কয়েক লাখ ফেরত নেবে, আমরা বলছি সকল রোহিঙ্গাকেই নিতে হবে। তিনি অভিযোগ করেন, গেল ফ্যাসিস্ট রেজিমের উদাসীনতা ও লোভের কারণে এই দীর্ঘমেয়াদে ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। ফ্যাসিস্ট রেজিমের ক্ষমতায় টিকে থাকা ও নোবেল পুরস্কারের লোভে রোহিঙ্গারা এদেশে ঢুকতে পেরেছে। ফ্যাসিস্ট রেজিম রোহিঙ্গা প্রত্যাবাসনে ছিল উদাসীন। এখন রোহিঙ্গাদের কারণে নানা ইস্যুতে ঝুঁকিতে বাংলাদেশ। দায়ী ফ্যাসিস্ট রেজিম। প্রতিরক্ষা উপদেষ্টা আরও জানান, সামরিক বাহিনী এই ইস্যুতে সতর্ক দৃষ্টি রাখছে। দেশের প্রয়োজনে তারা যে কোনো কাজ করতে প্রস্তুত। নূরনবী সরকার, ৭১, ঢাকা।
বিভিন্ন স্থানে দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই সতর্কতা জানান। তার দাবি, ক্ষমতায় এসে সরকার জনগণের জন্য কাজ করছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রিয়তা অর্জন করেছেন বলেও মন্তব্য করেন রিজভী। মাহিলা ইসলামের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে সোমবার বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। দলীয় স্লোগানে মুখর পুরো এলাকা। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে রুহুল কবির রিজভীর উপস্থিতিকে ঘিরেই নেতাকর্মীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। তাদের প্রত্যাশা, রিজভীর মতো ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পাশাপাশি দলের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা অন্য নেতাকর্মীরাও ভবিষ্যতে মূল্যায়িত হবেন। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বটা অনেক বড়। এখানে নিশ্চয়ই আমরা মনে করছি যে উনি সফলভাবেই ওনার দায়িত্ব পালন করবেন। তিনি যে সফলতা সততার সাক্ষ্য রেখেছেন, ইনশাল্লাহ আগামী দিনেও তিনি এই নতুন দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি আবার নতুনভাবে তিনি নিজেকে আবিষ্কার করবেন। শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনৈতিক চিন্তা করে তারা চিন্তা করতে পারবে না, কারণ আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড, সরকারের প্রত্যেকটি কর্মসূচি যেটি বাস্তবায়ন হচ্ছে, প্রত্যেকটির ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জবাবদিহিতার প্রতিটি স্তর করেছেন। প্রত্যেকটি ক্ষেত্রে তিনি জবাবদিহিতা নিশ্চিত করেছেন। সুতরাং জনস্বার্থের বাইরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কোনো কাজ করবে না। বিভিন্ন স্থানে দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রিজভী। নানা ষড়যন্ত্র থাকলেও তা মোকাবেলা করেই এগিয়ে যাবার প্রত্যয় জানান তিনি। নৈতিক কর্মকাণ্ড থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন, দলকে শক্তিশালী করতে হবে। এবার দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা কম বলেও জানান রুহুল কবির রিজভী। জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। স্থানীয় নির্বাচনের দিনক্ষণ সরকার নয়, ঠিক করবে ইসি। সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় সিইসি বলেন, স্থানীয় নির্বাচন সংসদ নির্বাচন থেকেও ভালো করতে চায় ইসি। স্থানীয় নির্বাচনের আইনবিধি ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। তবে ভোটের দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন সিইসি। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি নির্বাচনের অভিজ্ঞতা পেয়েছে নাসির উদ্দিন কমিশন। এবার বাকি স্থানীয় সরকার নির্বাচন। সংসদ নির্বাচনের মানদণ্ড বজায় রেখেই স্থানীয় নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার জানান, স্থানীয় নির্বাচনের দিনক্ষণ সরকার নয়, ঠিক করবে ইসি। দিনক্ষণ এখন বলা যাবে না, বললে তো লাভ নাই, শুধু শুধু বলে না দিনক্ষণ। এটা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমাদের কিছু আইন কানুনের আমরা সংশোধন করতেছি, বিধিবিধান সংশোধন করতেছি, এটা একটা সময় লাগবে। তেমন সময় লাগবে না, আমরা করে ফেলেছি। ওনাদের সাথে আলোচনা করব, পরামর্শক্রমে আমরাই নেব সিদ্ধান্ত। দিনক্ষণ আমরাই ঠিক করবো। এটা এমন না যে সরকার একটা তারিখ দিবে আমরা অ্যানাউন্স করে দিব, সেরকম না। সিইসি আরো বলেন, সরকারের সহযোগিতা ছাড়া স্থানীয় নির্বাচন সম্ভব না। সবাই প্রস্তুত হওয়ার পরেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার ছাড়া তো চলতে পারবো না রে ভাই। আমার তো পুলিশ লাগবে, আমার বিজেপি লাগবে। শুধু আমার ইলেকশন কমিশনের একার প্রস্তুতি না, এই সমস্ত বাহিনী যারা ইলেকশনে কাজ করবে তাদের প্রস্তুতি তো দরকার আছে, তাই না? তারা এই প্রস্তুতি দরকার। এটা নতুন একটা সরকার আসছে, সুতরাং সবাইকে নিয়ে আমার যখন সবাই রেডি হবো তাহলে বোঝা যাবে যে নির্বাচন কমিশন প্রস্তুত। স্থানীয় নির্বাচনে সহিংসতার শঙ্কা থাকে জানিয়ে সিইসি বলেন, এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে ইসি। এটা একটু ভায়োলেন্স হয় বেশি, আমরা যথাসাধ্য চেষ্টা করব। এইটা তো বিশেষ করে বিভিন্ন বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর তো দায়িত্বটা এখানে একটু বেশি থাকবে।
তো আশা করি আমরা সবাইকে নিয়ে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমরা মনে করি। ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন 90 দিনের মধ্যে হবে। এ বিষয়ে ইসি কাজ করছে বলেও জানান সিইসি। চ্যালেঞ্জের মাত্রা এবং পরিমাণ দেখেছেন, পদে পদে যেগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয়। ফারজানা আক্তার, 71, ঢাকা। ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 7 বছর পর বহুল প্রতীক্ষিত রায় দিয়েছে হাইকোর্ট। বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখে 4 জনকে যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দিয়েছে আদালত। একই সঙ্গে বিচারিক আদালতে 16 জনকে একযোগে মৃত্যুদণ্ড দেওয়া সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 2019 সালের 6 এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে। অভিযোগ, অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে তার শরীরে আগুন দেওয়া হয়। 4 দিন পর 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এই হত্যাকাণ্ডে ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। দ্রুত তদন্ত শেষে 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। পরে আইন অনুযায়ী ডেথ রেফারেন্স, জেলাপিল ও আপিল শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। দীর্ঘ শুনানি শেষে সোমবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং AKM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। 4 আসামির সাজা কমিয়ে করা হয় যাবজ্জীবন, আর 10 জনকে খালাস দেওয়া হয়। নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন আদালত। 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছে। 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আপিল হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। রায়ে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এসেছে। 16 জনকে একযোগে মৃত্যুদণ্ড দেয়াকে বাড়াবাড়ি উল্লেখ করে সেই রায় দেওয়া ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দেয় উচ্চ আদালত। এবং মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, এই ধরনের সেন্টেন্সিংটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্সিং, অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। অন্যদিকে আসামিপক্ষের দাবি, সিসিটিভির গুরুত্বপূর্ণ ফুটেজ গায়েব হয়ে যাওয়ায় ঘটনার রহস্য এখনো উন্মোচিত হয়নি। তাই তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। আমার আসামি ছিল 3 জন। ওই প্রেমিসেসে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। এই সিসিটিভি ক্যামেরার ছবি আজও সেখানে আছে। 6 বছর আগেও সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু প্রসিকিউশন পক্ষ কিংবা ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই, সিসিটিভি ক্যামেরাটাকে আদালতের সামনে উপস্থাপন করে নাই। আমার আসামিদের মধ্যে 3 জন একুইটাল রয়েছেন আর 1 জনের ডেথ বহাল আছে, মানে আপনার শাহাদাত হোসেন শামীম। নুসরাত হত্যা মামলার 16 আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। হাইকোর্টের নির্দেশে যাবজ্জীবন পাওয়া 4 আসামিকে কন্ডেম সেল থেকে দ্রুত সাধারণ কারাগারে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মাইনুল মারুফ, 71, ঢাকা। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় গতরাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার 2 তরুণ। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তবে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় তাদের হত্যা করা হয়, পুলিশের এই দাবিতে সন্দেহ প্রকাশ করেছেন নিহত শিক্ষকের স্বজনসহ রংপুরের সচেতন মহল। যদিও তা উড়িয়ে দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। বায়েজিদ আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন বাড়ির ছাদের কার্নিশে এখনো বসে আছে কবুতরগুলো। তারা জানে না যে মানুষগুলো প্রতিদিন খাবার দিতেন কোনোদিন আর ফিরে আসবেন না।
4 দিন আগে বৃহস্পতিবার রাতে রংপুরের এই বাড়িতেই নৃশংসভাবে হত্যা করা হয় গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং 2 সন্তানকে। রোববার রাতে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে চাঞ্চল্যকর এই হত্যার নেপথ্যের কারণ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। যদিও পুলিশ বলছে ইয়াবা সেবনে বাধা দেয় এই হত্যাকাণ্ড। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। তবে পুলিশের এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওই শিক্ষকের স্বজনসহ এলাকাবাসী। তারা বলছেন একটি বাড়িতে একের পর এক 4 জনকে হত্যা করা হলো, অথচ আশেপাশের কেউ কিছু টের পেল না। এত বড় একটা লোমহর্ষক ঘটনা ঘটলো কিন্তু কেউ জানলো না, এটা আসলে একটা রহস্যে ঘেরা আমার কাছে মনে হইলো। যে বাড়ির ছাদকে টপকিয়ে সে আরেকটা বাড়িতে আসলো, অবশ্যই সে বাড়ির লোকজন কেউ না কেউ বা আশেপাশে কোনো বাড়ি থেকে কেউ না কেউ দেখে ফেলেছে। সেটা শুরুতে ঘটনাটি ডাকাতি বলে ধারণা করেছিল পুলিশ, তবে কয়েক ঘন্টার মধ্যেই বদলে যায় সেই বক্তব্য। এতে মানুষের সন্দেহ বাড়ে। তাদের দাবি এই হত্যার পেছনে আরো শক্তিশালী চক্র রয়েছে। আমার মনে হয় এই জিনিসগুলো একটু খতিয়ে নেওয়া দেখা দরকার, যে 2টা ছেলে কিভাবে 4টা মানুষকে একের পর এক খুন করে ফেললো। যেই মাদকাসক্তরা, এদের দ্বারা সবকিছু সম্ভব। তো এখানে আমরা চাচ্ছি এটা বিচার বিভাগীয় একটা তদন্তের মাধ্যমে, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন এই ঘটনাটার বিচার হয়। এই ঘটনায় গ্রেফতার 2 তরুণের পরিবারও বলছে এর আগে তাদের সন্তানদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তবে আদালতে দোষ প্রমাণ হলে শাস্তি চান তারাও। আমার সন্তানকে যে ছেলেরা নষ্ট করছে সেও তো ধরা পড়ছে, তাদের কাছেই সরকার দেখুক যে আসলে এটা কি করা যায়। আমার ছেলে ভালোই ছিল, আমার ছেলেটাকে নষ্ট করে দিলেই ছেলেটাই আমার কখনো বিশ্বাস হয় না 2 জনে এত বড় অন্যায় কাজ করতে পারে। এদিকে রোববার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর গ্রেফতার 2 তরুণকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে বিভিন্ন আলামত, ফরেনসিক তথ্য, ময়নাতদন্ত এবং সিসিটিভির ফুটেজ মিলিয়ে দেখা হচ্ছে। স্বীকারোক্তি যেটা দিয়েছে, খেজুর খেয়েছে, সিগারেট খেয়েছে, নিশ্চয়ই তাদের প্রোফাইলের সঙ্গে ম্যাচ করবে। যদি সত্যি তারা থেকে থাকে ম্যাচ করবে, এবং যদি তারা খেয়ে থাকে। একটি পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক মনে করছেন রংপুরের মানুষ। মাত্র 2 জন মাদকসেবী কিভাবে একটি পরিবারের 4 সদস্যকে হত্যা করলো সেটি নিয়ে অধিকতর তদন্তের দাবি তাদের। বনশ্রী হালদার, 71। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডনের 7 দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। আগামী 27 আগস্ট রিমান্ড শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। সিআইডির দাবি, ডনকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ অন্য কেউ জড়িত থাকলে সে বিষয়েও তথ্য পাওয়া সহজ হবে। একই সাথে সহযোগীদের অবস্থানও শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছে তদন্ত সংস্থাটি। এছাড়া বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তার পালানোর চেষ্টার নেপথ্যে কারো প্ররোচনা ছিল কিনা তাও জানা যাবে বলে মনে করছে সিআইডি। গত 9 আগস্ট ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। একই দিন তাকে আদালতে হাজির করা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 6ষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন নিয়েও আলোচনা হয় বৈঠকে। ওই সময় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সার্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবের বিষয়গুলো উঠে আসে। এমন প্রেক্ষাপটেই 6ষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিএনপি 6 মাসের রাষ্ট্র পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকারের 180 দিন প্রসঙ্গে দুপুরে বাংলা মোটরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
পুরনো রাজনীতিতে ফিরতে চাইলে বিএনপিকে ব্যাপক গণ আন্দোলনের মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছেন তিনি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি সরকারের 180 দিনের ব্যর্থতা তুলে ধরতে সোমবার এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সালেউদ্দিন সিফাত রাষ্ট্র পরিচালনার 29টি খাতে সরকারের ব্যর্থতার দাবি তুলে ধরেন। এই সরকার কোথায় কোথায় পলিসি ওয়াইজ এবং বিভিন্ন সেক্টর ওয়াইজ কোথায় তার ব্যর্থতার জায়গাগুলো আছে। নাহিদ অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার আগে যে 3টি বিষয় অগ্রাধিকার দিয়েছিল সেগুলো পূরণ না করে জনগণের সাথে প্রতারণা করেছে। দেশের সংকটগুলো মেটাতে সরকারের কোনো জবাবদিহিতা নেই বলেও তার দাবি। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তারা রক্ষা করতে পারেনি এবং দেশের যে সংকটগুলো তৈরি হয়েছে সেই বিষয়ে তাদের কোনো জবাবদিহিতা নাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গেল 6 মাসে শিক্ষাঙ্গন, সাংবাদিক হেনস্থা ও রাজনৈতিক সহিংসতায় নজিরবিহীন ঘটনা ঘটেছে মন্তব্য করে নাহিদ বলেন, এগুলোর সাথে বিএনপির সংশ্লিষ্টতা আছে। প্রায় 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে 6 মাসে। 18 ফেব্রুয়ারি থেকে 30 জুন 830টি ঘটনা, যার 770টিতেই বিএনপির সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এগুলো বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রেফারেন্সে আমরা বলছি। এবং প্রায় 6 মাসে বিএনপি নিজস্ব দলীয় কন্দল, চাঁদাবাজির হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে 31 জন নেতাকর্মী নিহত হয়েছে। গেল 6 মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে এনসিপি আহ্বায়ক বলেন, ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকলে ব্যাপক গণ আন্দোলনের মুখে পড়বে তারা। পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে সেই জায়গা থেকে যদি সরে না আসে তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে। রাশেদ আনিস, 71, ঢাকা। দেশে এখন সবচেয়ে বড় সংকট গণভোট ইস্যু। বিরোধী দল এ বিষয়ে সরকারকে কোনো ছাড় দেবে না বলে সতর্ক করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে বিরোধী দলীয় নেতার বাসভবনের সংবাদপত্রের সম্পাদকদের সাথে মতবিনিময় শেষে তিনি আরও বলেন, ভালো কাজে সরকারকে সহযোগিতার পাশাপাশি গণদাবি আদায়ে রাজপথে থাকবেন তারা। এ সময়ে পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান সম্পাদকরা। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর এই মতবিনিময় সভা। সকালে রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাসভবনে সভায় অংশ নেন সাংবাদিক ও জামায়াতের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সম্পাদকরা বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় গণমাধ্যমের পাশে থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এটা একটা প্রাণবন্ত একটা ডিসকাশন হয়েছে এবং সবাই তাদের প্রাণ খুলে বলেছেন যে বিরোধী দলের সোফার বিরোধী দল কি করছে এবং তাদের কি করা উচিত, মানে কনস্ট্রাকটিভ কিছু ক্রিটিসিজম এবং অ্যাডভাইস পুরোটাই ছিল। গণতন্ত্রকে টেকসই করতে হলে পার্লামেন্টের ভেতরে থাকতে হবে, সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের ধারার মধ্যে থাকতে হবে এবং যাতে ফ্যাসিবাদ এবং বিরোধী দলীয় নৈরাজ্য কোনোটাই ফিরে না আসে, এই আহ্বান আমরা জানিয়েছি। সরকার ক্ষমতা পাওয়ার পরে কিছুটা স্বৈরাচারী হয়ে ওঠে আস্তে আস্তে। আমরা আশা করব যে এই সরকার হবে না, কিন্তু এরকম যদি ঘটনা হয় যে কোনো মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে, যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটার যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সরকারের সকল গণবিরোধী অবস্থানের নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানাবেন তারা। গণভোট ইস্যুতে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রথাগত বিরোধী দলের রাজনীতিতে যে ব্যাড প্র্যাকটিসের একটা পুরনো খারাপ ঐতিহ্য যে ছিল, সেটা ভেঙে আমরা যে দেশের স্থিতিশীলতা, রাজনীতি, গণতন্ত্রের উত্তরণে আমরা যে ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব, এই পলিসির উপরে জামাত আছে। এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে এবং সম্পাদকদের মধ্য থেকে জামাত ইসলামের এই পার্লামেন্টারি পলিসিকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্নে
70% লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে সরকারের গঠনমূলক সমালোচনা করতে পত্রিকার সম্পাদকদের প্রতি আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। বাংলাদেশের সবচেয়ে প্রধান ইস্যু হচ্ছে এখন গণভোটের রায়, এর চেয়ে বড় পলিটিক্যাল ইস্যু আর হইতে পারে। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অত্যাচারিত হয়েছিলেন তারেক রহমান। এমনকি ছোট ভাইয়ের মৃত্যুর পরও তাকে শেষবারের মতো দেখা করতে দেয়া হয়নি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে উস্কানি ও আন্দোলন তৈরির চেষ্টা করছে। বৈশ্বিক উত্তেজনার মুখে অনেক দেশে তেলের দাম বাড়লেও সরকার দেশে দাম বাড়ায়নি, বরং কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও সহজ ঋণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। উস্কানিতে কান না দিয়ে দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি এবং প্রকৃত দেশপ্রেম বিবেচনায় রেখে সরকারের সব কর্মকাণ্ড বিচার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান চিফ হুইপ। আমাদের দেখতে হবে অন্তর আমরা চেষ্টা করছি কিনা, এবং কারা ক্ষতি করে গেছে সেইটা আমাদের খুঁজতে হবে। আমাদের কিছু মানুষ অসুস্থ হয়ে রাস্তায় নেমে বলে এই যে মানে এই এখন বিদ্যুৎ নাই, সামনে হেরিকেন দিয়া কিছু মানুষ বসবে, তাই এরকম আবার সুস্থ করে বলছে এই পিছনে ফ্যান ঘুরিয়ে তো দেখা যায়, পিছনে ফ্যানের বাতাস, সামনে হেরিকেন, ডাবল স্ট্যান্ডার্ড। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশে তৈরি যারা করে সেইখানে কিন্তু আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। সেইখানে কিন্তু আপনারা সবাই নজরুল, সেখানে আপনারা সবাই কি নজরুল। টানা 7ম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভিকটিম পুলিশ পরিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতেই তাদের এই কর্মসূচি। সকালে অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে 1,500-এর বেশি পুলিশ চাকরিচ্যুত হয়। তাদের নিজ নিজ পদে ফিরিয়ে দিতে সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের তদন্ত কমিটি। তবে দীর্ঘদিন পার হলেও সেই আদেশ এখনো কার্যকর করা হয়নি। এতে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। অবিলম্বে প্রশাসনিক সব জটিলতা নিরসন করে মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী হারানো চাকরি ফিরিয়ে দিয়ে পুনর্বহালের কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। আমাদের এই ন্যায্য দাবি এবং আমাদেরকে যে অযৌক্তিক কারণে চাকরিচ্যুত করা হয়েছে তা স্বীকার করে অনুধাবন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপন বাস্তবায়ন করার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে নির্দেশনা প্রদান করে পুলিশ হেডকোয়ার্টার সেই নির্দেশনা বাস্তবায়ন করতে যে গড়িমসি একটি কমিটি করে তালবাহানা করে আমাদেরকে এখনো পর্যন্ত রাস্তায় ফেলে রেখেছে। প্রিয় ভাইরা, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যে সকল পুলিশ সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে মানবিক বিবেচনায় তাদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনঃযোগদানের অনুমতি প্রদান করা। গেল 6 মাসে দেশের 3টি শিল্পাঞ্চলে বেকার হয়েছেন 62,000 মানুষ। বন্ধ হয়েছে 95টি কারখানা। আর অর্থনীতির 62% সূচকই ছিল নিম্নমুখী। সরকারের 6 মাস নিয়ে সিপিডি আয়োজিত সংলাপে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি জানায়, সংকট নিরসনে সরকারের সদিচ্ছা থাকলেও ঘাটতি রয়েছে সক্ষমতার। এ সময় পে স্কেল বাস্তবায়নে সরকারের গড়িমসি সংকট আরও বাড়াবে বলে মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাকিব আল জাবেদের রিপোর্ট। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক সংকট মোকাবেলা করতে হচ্ছে বিএনপি সরকারকে। তাই গেল 6 মাসে কাজ এগুতে পারেনি পরিকল্পনা অনুযায়ী। নির্বাচনী ইশতেহারে 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও উল্টো এই সময়ে কাজ হারিয়েছেন অনেকে। বন্ধ হয়েছে বহু কারখানা। সিপিডি আয়োজিত এই সংলাপে উঠে এসেছে সেই আলোচনা। সংস্থাটির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় বলেন, গেল 6 মাসে কেবল সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীতে বন্ধ হয়েছে 95টি কারখানা। বেকার হয়েছেন 62,000 মানুষ। জানান, সংকট সমাধানে সরকারের সদিচ্ছা থাকলেও ঘাটতি রয়েছে সক্ষমতার। 95টি কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর,
সাভার আশুলিয়া না আমাদের হিসাব। এ সময় মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, বিদেশি ঋণের মতো 31 সূচকের 19টিতেই বিপরীত চিত্র দেখেছে দেশ, যার পেছনে সমন্বয়হীনতা, উচ্চপদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়াকে দায়ী করেছেন অর্থনীতিবিদরা। বৈদেশিক বিনিয়োগ এবং এটার সাথে যদি আপনারা মিলিয়ে আমাদের উৎপাদন সূচক দেখেন, শিল্প সূচকে, তাহলে আমার উৎপাদন খাতে যে এই মুহূর্তে স্থবিরতা বলাটা কম বলা হবে, এইটা একটা শঙ্কাজনক অবস্থার ভিতরে আছে। চেষ্টা করা উচিত কিভাবে শিল্পায়নের মাধ্যমে আমরা শোভন কর্মসংস্থান করতে পারি। ইনফরমাল সেক্টরে জব ক্রিয়েটেড হবে 1 কোটি হবে কিনা সেটা আমি এখন বলতে পারবো না। সংলাপে পে স্কেল নিয়ে সরকারের গড়িমসির সমালোচনা করেন বক্তারা। জানান আগামীতে বাড়তি দুশ্চিন্তা যোগ করবে ভর্তুকি ও বিদেশি ঋণের চাপ। এ সময় মূল্যস্ফীতির উপাত্তের সাথে বাস্তবতার মিল না থাকার সমালোচনা করেন ডক্টর দেবপ্রিয়। মূল্যস্ফীতির ধারার সাথে ব্যক্তি জীবনের যে অভিজ্ঞতা সেটা তো মিলছে না। আমরা সাধারণভাবে যেটা বলতে চাচ্ছি, পে স্কেলের ব্যাপারটা ওনারা মিস হ্যান্ডেল করেছে এখন পর্যন্ত। সামনের দিকে বিনিয়োগের জন্য এই জন্য আমরা খুব দ্রুত এইটার একটা বড় ইতিবাচক পরিবর্তন হবে, এইটা আমাদের মনে হচ্ছে না আপাতত। সুতরাং গত যেইটুক গ্রোথ হয়েছে আমরা একটা ব্যাখ্যায় লিখেছি যে এটার কারণ হলো বেঞ্চমার্কটা খুবই লো ছিল। চলতি অর্থবছর লক্ষ্যমাত্রার চেয়ে 20 ভাগ কম রাজস্ব আদায় হবে বলে শঙ্কার কথা জানায় সিপিডি। ক্যাপিটাল মেশিনস তো আসতে, ইম্পোর্ট হতে সময় লাগে, আপনারা জানেন। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। অবিলম্বে ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে আবারও রাজপথে নেমেছে সচেতন গ্রাহক ফোরাম। এস আলমের মতো ব্যাংক লুটেরা যেন কোনোভাবেই আর ফিরে আসতে না পারে, সেজন্য ইসলামী ধারার ব্যাংকগুলোতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান সংগঠনটির নেতারা। এদিকে সৎ ও সর্বজন গ্রহণযোগ্যদের নিয়ে শিগগিরই পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের পরও মাঠ ছাড়েনি ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এবার অবিলম্বে নতুন চেয়ারম্যান সহ পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠনের দাবিতে মাঠে নেমেছে সংগঠনটি। সোমবার সকালে দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। তাদের অভিযোগ, আবারও ব্যাংক দখলের চেষ্টা করছে এস আলমরা। আমরা লক্ষ্য করছি যে আজকে প্রায় 3 মাস হতে চলল, ইসলামী ব্যাংকে কোনো পরিচালনা পরিষদ নাই। এই ধরনের একটি ব্যাংক, যেটি বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক, একটি পরিচালনা পরিষদবিহীন চলতে পারে না। সেই জন্য আমাদেরকে আজকে আবার বিক্ষোভ মিছিলে ডাক দিতে হয়েছে। যদি আমাদের দাবি অবিলম্বে পূরণ করা না হয়, তাহলে আমরা আগামী দিনে আবারও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে বৃহৎ আন্দোলন গড়ে তুলব। যারা ব্যাংক লুটপাট করেছে, এস আলম সহ, সাহাবুদ্দিন চপ্পুর সহ যত ব্যাংক ডাকাত লুটেরা রয়েছে, তাদের অবিলম্বে ট্রাইব্যুনাল করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের স্থাবর এবং অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। বাংলাদেশ ব্যাংক জানায় সৎ ও সর্বজন গ্রহণযোগ্যদের নিয়ে শীঘ্রই পরিচালনা পরিষদ গঠন করা হবে। পূর্ণাঙ্গ পর্ষদ যে আবশ্যক, এটা বাংলাদেশ ব্যাংক এটা অবশ্যই বিশ্বাস করে এবং চাচ্ছে একটা স্থিতিশীল যাতে বোর্ড গঠিত হয়, যার ব্যাপার যে বোর্ডের কোনো সদস্য নিয়ে ব্যাংকের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কর্নার থেকে যাতে কোনো আপত্তি না ওঠে। যোগ্যতার পাশাপাশি গ্রহণযোগ্যতারও একটা ধর্তব্য বিষয়। এই দুটাকে একসাথে ম্যাচ করে আমরা পর্ষদ তৈরি করার চেষ্টা করছি। এই কারণে বিষয়টা একটু সময় লেগে যাচ্ছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিশেষ প্রয়োজনে 10 লাখ টাকা পর্যন্ত তুলতে পারছে। সেটি আগামীতে আরও বাড়বে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। সবাই পাবেন, ধৈর্য ধরুন। যেহেতু এইটা ডিক্লেয়ার করা হয়েছে দেওয়ার উদ্দেশ্যেই, এই প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করা হবে। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।